মনে করি চুক্তিটা অবশ্যই মানে করা উচিত, রিভিউ করা উচিত। এবং যে যাই বলুক, আপনি মাঝখানে শুনেছেন নিশ্চয়ই ফরিদা আক্তার একটা কথা বলছেন, সাবেক উপদেষ্টা। উনি বলেছেন যে এই চুক্তি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দুই দলের সঙ্গে কথা বলছে। এবং ফরিদা আক্তারের এই এমন বক্তব্য প্রচারিত হওয়ার পরেও বিএনপি অথবা জামাতের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি, দেখিনি। যে আমি এখন বিশ্বাসই করি যে দুই দলই জানতো। হ্যাঁ, কিন্তু তারেক রহমান সাহেব লন্ডন থেকে কিন্তু এই চুক্তির বিষয় নিয়ে, ওভারঅল চুক্তি, বন্দর এবং করিডোর দেওয়ার যে বিষয়টি ছিল, এই তিনটি বিষয় নিয়েই তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। ভাইরে, সেই জন্যই তো আমার দুঃখটা, যে উনি তো তখন বলেছেন যে এই ধরনের চুক্তি উনি চান না। যখন উনি ক্ষমতায় ছিলেন না উনি তখন বললেন, আর ক্ষমতায় আসার পর কেন বলছেন না? আমার দুঃখটা তো ওই জায়গাটা, অন্য কোনো জায়গায় না তো। তার মানে ব্যক্তি হিসাবে উনি মনে করেন এই ধরনের চুক্তি হওয়া উচিত না, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে মনে করেন না কেন? অথবা মনে করলে সেটা আমাদেরকে জানান না কেন? আমার পয়েন্টটা তো ওইটা। ব্যক্তি তারেক রহমান কি মনে করছেন তো এটা শুনে আমি খুশি হয়েছি। ওরা যদি না বলতেন তাহলে উদ্বিগ্ন হতাম না, কারণ তখন ওই প্রসঙ্গটা আসে নাই। অথবা তখন উনি কি বললেন না বলে এতে কিছু যায় আসে না। কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে ওনার নীরবতাও আমার জন্য অনেক আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। আমি এই জন্যই তো বলি যে উনি এখন কেন বলেন না, এখন ওনার দলের কেউ বলে না, এখন ওনার ক্যাবিনেটের কেউ বলে না, এখন ওনার এমপি সরকারের কেউ বলে না, সংসদে কোনো আলোচনা হয় না। সংসদের ৩০০ সদস্যের মধ্যে একজন মাত্র লোক, এই রুমিন ফারহানা, উনি এটা কথা বলতে গিয়েছিলেন, কিন্তু এটা সংসদীয় ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে ওটা আলোচনার জন্য উঠে নাই। ৫ জন সদস্যের লাগে, স্বাক্ষর লাগে। তো ৫ জন সদস্য উনি ম্যানেজ করতে পারেন নাই। তার মানে উনি অনেকে কাছে বলেছেন অথবা বলেন নাই, কি হয়েছে আমি জানি না, কিন্তু পারেন নাই তো। তার মানে ২৯৯ জন সংসদ সদস্যের দেশপ্রেম নিয়ে আমি তো সন্দেহ করি। তো এখন এটা কেন তারা এটা তো অনেকদিন হয়ে গেছে, এখনো তারা কেন বলেন না? ডাক্তার জাহিদুর রহমান বলছেন রিভিউ করার সুযোগ আছে, এটা তো জাহিদুর রহমানের বলার দরকার নাই। ওই চুক্তি যে পড়বে সবাই জানে, ওই চুক্তি তো আমরা পড়েছি রে ভাই, ৩২ পৃষ্ঠার একটা চুক্তি। পড়ছে, আমি শিওর রনিও পড়ছে, ও তো কিছু একটা পাইলেই পড়ে ফেলায়, ও পড়ছে, সে কিন্তু চালাই দিচ্ছে জাহিদের উপর। জাহিদুর রহমান বলছে রিভিউ করা যাবে, ওটার মধ্যে রিভিউ করার ব্যাপারটা নাই, আছে। এই চুক্তি এখনো কার্যকর হয় নাই, কিন্তু চুক্তিটা এখনো কার্যকর হয় নাই। কার্যকর করার জন্য কিছু আইনগত পদ্ধতি আছে, সেগুলোই এখন নেয় নাই। তবে কার্যকর হবে না হলেও বোয়িং এর চুক্তি তো হয়ে গেছে, চুক্তির মধ্যে বোয়িং কিনার কথা আছে, চুক্তি কার্যকর হয় নাই, বোয়িং কিনা হয়ে গেছে। আবার এই চুক্তি বাতিল করারও অপশন আছে, ৬ মাসের একটা নোটিশ দিয়ে এটাকে বাতিলও করা যাবে। তো আমার কথা হলো কি, সরকার কি করবে সেটা তারা ঝেড়ে কাশে না কেন? এই যে ঢাক ঢাক গুড় এগুলো তো মানুষের সন্দেহ বাড়ায়। আর আমরা কথা হলো কি, চুক্তি হোক বা হোক, এই সমস্ত চুক্তির অনেকগুলি বিষয় তো মানুষ আমাদের এখনই তো, যেমন ধরেন ওর মধ্যে বলছে, কয়েকদিন আগে বললো যে আরো ৩ মাসের জন্য আমাদেরকে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই ৩ মাস হবে জুনের তারিখ পর্যন্ত, ১২ তারিখ না ১৩ তারিখ পর্যন্ত। তাহলে আমি তেল কিনবো, আমি হলাম ক্রেতা, অনুমতি লাগবে, বিক্রেতা হলো রাশিয়া, যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে কেমন করে? লজ্জা করে না এটা বলতে? লজ্জা করে এটা শুনতে? সরকার যখন শুনে সে একটু লজ্জা পায় না যে যুক্তরাষ্ট্র আমাকে অনুমতি দিচ্ছে কেন? ইজ ইট এ সভরেন কান্ট্রি? এই সমস্ত প্রশ্ন করলে তো মন খারাপ হয়, বলে না উচিত কথায় বন্ধু বেজার, আর উচিত কথা তো বন্ধু বেজার হচ্ছে। জি, মাসুদ কামাল, চাঁদপুর সফর করেছেন আজকে প্রধানমন্ত্রী, এবং যাওয়ার পথে তিনি কুমিল্লাতেও একটি পথসভায় বক্তব্য রেখেছেন। আর অপরদিকে 11 দলীয় ঐক্যজোট, জামাত, এনসিপির নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট, তারা রাজশাহীতে একটি সমাবেশ করেছে। তো প্রধানমন্ত্রী চাঁদপুরে বলেছেন একটি মহল রাজনীতির নামে বিভাজন সৃষ্টি করছে। আরও একটি শব্দ তিনি ব্যবহার করেছেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। অপরদিকে রাজশাহীতে বিরোধী দলের নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বলেছেন নিজেদের ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। স্থানীয় সরকারের কতগুলো প্রতিষ্ঠানে, সিটি কর্পোরেশন এবং অন্যান্য প্রতিষ্ঠানে দলীয় প্রতিনিধিদের প্রশাসক নিয়োগ করবার বিষয়টা নিয়ে তিনি সুনির্দিষ্টভাবে এই মন্তব্য করেছেন। কি বলবেন আপনি? দেখেন, এটা আপনার জামাতের যে বক্তব্য,
এই বক্তব্যটা সঠিক কি সঠিক না, এই আলোচনার চেয়ে বড় আলোচনা হলো, আমরাও তো দেখেছি যে এই মানে আপনার স্থানীয় সরকার দলীয়করণ না করার ব্যাপারে বিএনপির অঙ্গীকার ছিল। বিএনপির 31 দফার মধ্যেও এটা ছিল, এবং বিএনপি 31 দফার মধ্যে বলেছিল স্পষ্টভাবে যে তারা স্থানীয় সরকারের কোনো প্রশাসক নিয়োগ করবে না। এখন যখন তারা দায়িত্ব নিয়েছে তখন তো এই আপনার সিটি কর্পোরেশনগুলিতে প্রশাসক নিয়োগ করা ছিল, তো নিয়োগ করা যদি থাকেই, ওটা তো আগের সরকার নিয়োগ করেছে, তো ওটাই থাকতো। তো ওনারা আবার ওগুলো পাল্টে দলীয় লোককে যে প্রশাসক নিয়োগ করলেন, সিটি কর্পোরেশনে করলেন, প্রত্যেকটা জেলা পরিষদে করলেন, এই কাজটা করে বিএনপি তাদের অঙ্গীকার ভঙ্গ করছে। এই অভিযোগ সত্য, এই অভিযোগ আমি এটাকে মিথ্যা মনে করি না। বিএনপির উচিত হয়নি যে নির্বাচনের পরপরই এত দ্রুত তাদের অঙ্গীকার থেকে সরে যাওয়া, এটা তারা অন্যায় করছে। এবং তারও যে আমার জন্য, আমার কাছে খুব বেদনাদায়ক কি জানেন, আরও যে বড় কথা হলো, এই অন্যায়টা করে তারা কোনো লাভ করে নাই। লাভ করে নাই কেন? যে ধরেন এই যে জায়গাগুলোতে প্রশাসক নিয়োগ করছে, এই প্রশাসকরা কি জনতুষ্টির মূলক কোনো কাজ করতে পারতেছে? আমরা তো ঢাকা শহরে থাকি, ঢাকা দক্ষিণ এবং উত্তরে যারা প্রশাসক, তারা কি এই দুই এলাকার জনগণকে একদম সুখের সাগরে ভাসিয়ে দিতে পারছে? এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। 6 মাসে কিছু করা সম্ভব না, 1 বছরেও কিছু করা সম্ভব না। তো যেটা সম্ভব না, এই একটা অসম্ভব টাস্কের মধ্যে আপনি এই লোকগুলিকে ঢুকাইলেন কেন? এখন এই লোকগুলি যে ইলেকশন করে, তাহলে তারা যখন ইলেকশন করবে, ধরা যাক, আমি হাইপোথেটিক্যালি ধরলাম ডিসেম্বর ইলেকশন হবে, তো ডিসেম্বরে তারা যদি আনকরা প্রার্থী হিসেবে থাকতো, তাহলে তারা যে ভোটটা পাইতো, এই ডিসেম্বর পর্যন্ত এই যে 10 মাস তারা প্রশাসক হিসেবে থাকবে, ওদের ভোট কমবে। এই রিস্কটা গভর্নমেন্ট কেন নিল? আমার কাছে এটা এখন পর্যন্ত ক্লিয়ার না। মানে বিএনপি, আমি বুঝি না ভাই, আমার সঙ্গে অনেক সময় মনে হয় যে বিএনপির মধ্যে কিছু লিডার আছে যারা নাকি মানে সরকার প্রধানকে ভুল পথে পরিচালিত করতেছে। এবং কখনো কখনো মনে হয় মানে অনেকে তো বলেও যে বিএনপির মধ্যেও কিছু গুপ্ত এখনো আছে। তো অনেকে বলে 40%, অনেকে বলে 20%। আমার বিবেচনা যদি 20% থাকে, এই গুপ্তরাই বেসিক্যালি সরকারকে এই সমস্ত কাজ করাচ্ছে, এটা হলো আমার ধারণা। জি, ফিরবো আবার আপনার কাছে। রেজাউল করিম রনি, কি বলবেন আপনি? হ্যাঁ দেখেন, হ্যাঁ ঠিক আছে, এটা একটা দৃষ্টিভঙ্গি এভাবে আলাপ করা যায়, কিন্তু কথা হলো যে এই যে প্রশাসন নিয়োগের যে প্রক্রিয়াটা, এটা তো বিএনপির আবিষ্কার না। এটা ইন্টারিমের সময়ে করা হয়েছিল এবং কাদেরকে প্রকাশক করা হয়েছিল, সব কি নিরপেক্ষ? হ্যাঁ নিরপেক্ষ। আপনি যদি একটি নির্দিষ্ট দলের পক্ষে থাকেন তাহলে আপনি নিরপেক্ষ, বিএনপির হইলে সেটা দলীয় হয়ে যায়, তাই না? এই যে ন্যারেটিভ, এটাই তো 18 মাসের অবদান বাংলাদেশের রাজনীতিতে। এখানে যে প্রশাসকগুলো বসানো হয়েছিল তাদেরকে আপনি কোন বৈধতায়, কিভাবে, কার সাথে আলাপ করে বসাইছিলেন? ইউনূস সরকারের আমলে কোন ব্যাকগ্রাউন্ড দেখে বসাইছিলেন? আপনারা যখন নিজেদের লোক বসান তখন সেটা হলো নিরপেক্ষ হয়। আর বিএনপি একটা নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছে, তাদের একটা ম্যানিফেস্টো আছে। সেই ম্যানিফেস্টো বাস্তবায়ন করার জন্য যে ধরনের লোক দরকার, সেই ধরনের লোক তারা বসাইলে সেটা হয়ে যায় দলীয় দখলদারি। পৃথিবীর কোন দেশে, ইউরোপ আমেরিকা তো গণতন্ত্রের উন্নত উদাহরণ, তাই না? উদাহরণ, যখন একটা দেশের নতুন সরকার আসে, পুরানা সেট আপ রাইখা দিয়া দেশ চালায়, তার ম্যানিফেস্টো বাস্তবায়ন করে, কোন দেশে করে এটা? আপনার এই যে ট্রাম্প যখন ক্ষমতায় নিল, এটা পৃথিবীতে 2টা প্রক্রিয়ায় হয়। সবচেয়ে দ্রুত প্রক্রিয়ায় গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের পজিশনের লোকগুলো চেঞ্জ হয় হলো ব্রিটেনে, লন্ডনে, দ্রুত একদম ওভারনাইট হয়ে যায়। সবচেয়ে স্লো হয় আমেরিকাতে কখনো কখনো এটা 3 মাস 6 মাস সময় ধরে হয়, এবং তারা একসাথে অনেক সময় অফিস করে কাজকর্ম বুঝিয়ে দেয় নতুন যারা আসবে তাদেরকে, কিন্তু এটা চেঞ্জ হয়। এটাই নর্মস, এটাই নিয়ম। এখন কথা হলো চেঞ্জ হওয়ার পরে সেই লোকটা দায়িত্ব পালন করছে কিনা, সেটা নিয়ে আপনি সমালোচনা করেন। হ্যাঁ, কামাল ভাই বললো যে তারা এসে উত্তর এবং দক্ষিণে তারা কি করছে, হ্যাঁ কি করছে এটা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন। কিন্তু বিএনপি তার লোক দিয়েই অন্যায় করে ফেলছে, অপরাধ করে ফেলছে। এই আলোচনাটা আসলে, কিন্তু মাসুদ কামাল যে বিষয়টা বলছেন যে অঙ্গীকার থেকে সরে গেছে, কোনোভাবেই সরে যায়নি। কারণ হলো অঙ্গীকারটা হলো নির্বাচনে, এখানে স্পষ্ট লেখা আছে তারা নির্বাচিত প্রতিনিধিকে অপসারণ করে প্রশাসক বসাবে না। যাদেরকে সরাইছে তারা কি নির্বাচিত ছিল না? তারা তো প্রশাসক ছিল একটা নিরপেক্ষভাবে দলীয়, কিন্তু নিরপেক্ষভাবে দলীয়। আর বিএনপি হইলো স্পষ্টভাবে দলীয়। তো কোনটা ভালো? নিরপেক্ষতার নামে দলীয় ভালো, না দলীয় পরিচয়ে দলীয় ভালো? আমি তো বলবো দ্বিতীয়টা ভালো। আমি তো চিনতে পারতে চাচ্ছি লোকটা বিএনপির, এটা নিরপেক্ষ, ধোলাই বৃষ্টি অন্ধকার। তো আমার তো ধোঁয়াশার মধ্যে থাকার দরকার নেই। এই জন্য আমি নিরপেক্ষতাকে বাংলাদেশে একটা অভিশাপ মনে করি। আপনি দলীয় হন, আপনি বিএনপি হন, জামাত হন, আওয়ামী লীগ হন, অসুবিধা নেই। আপনি রাষ্ট্রের দায়িত্ব যাওয়ার পরে হবেন রাষ্ট্রপক্ষ, প্রফেশনাল দায়িত্ব পালন করবেন। কিন্তু না,
নিরপেক্ষ হয়ে তারপরে গুপ্তভাবে একটা জায়গার দায়িত্ব পালন করে, যে কামাল ভাই যেটা বললো, এই গুপ্ততা এটা বাংলাদেশের রাজনীতির একটা বড় সমস্যা আকারে দাঁড়াচ্ছে এখন। এটা বিভিন্ন পদ পদবীর ক্ষেত্রে এবং সরকারের ভিতরেও। হ্যাঁ, সরকারের ভিতরে সরকার যদি মনে করে যে একটা বিএনপির লোক নিবে বা একটা ধরেন আপনার অন্য বাম মনস্ক লোক নিবে বা বিএনপির মতাদর্শের বাইরের লোক নিবে, তার যোগ্যতাকে কাজে লাগাবে, নিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রকাশ্যে হইতে হবে যে তার চিন্তা বিএনপির থেকে আলাদা, নিতে পারে। বিএনপি এর আগেও বিএনপি সরকারে বহু ভিন্ন চিন্তার ভিন্ন ধারার লোক হ্যাঁ দায়িত্বে ছিল, খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, এর কোনো সমস্যা না। এটা একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক পার্টিতে এটা থাকতে হবে। কিন্তু যারা নিজেদের লোক ছাড়া আর কাউরে মেধাবী মনে করে না, নিজেদের ছাড়া আর কাউরে যোগ্য মনে করে না, তাদের ক্ষেত্রে সমস্যাটা হলো তারা মনে করবে আচ্ছা ওইখানে যদি তার লাইনের বা তার মতের বাইরের কেউ বসে, বলবো অযোগ্য, বলবে সাদাবাজ, বলবে যে সালামকে ফেরানোর জন্য বসতেছে। এই যে ধরেন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, একটা অনুষ্ঠানে আমার তার সাথে কথা হয়েছে, সেই লোকটা ব্যবসা বাণিজ্য করতে পারেনি, 18 বছর ধরের উপর ছিল। তারপরে সে বৈধভাবে ব্যাংকে আবেদন করে তার আপনার ঋণের ব্যাপারটা বাড়াই নিছে, তার বানাই দিল ঋণ খেলাপি। সে বৈধ একজন ব্যবসায়ী, হ্যাঁ, তার ঋণ খেলাপি বানাই দিল। সে নিজে বলতেছে যে লুটেরাদের ফেরার আর কোনো সুযোগ নাই, স্পষ্টভাবে হ্যাঁ আইনিভাবে প্রতিরোধ করা হচ্ছে, তারা বানাই দিল ইসলাম ফেরানোর জন্য তারা বসানো হচ্ছে। এই যে কথায় কথা ন্যারেটিভ তৈরি করা, এইটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে বিএনপিকে ডিফেম করা একটা পলিটিক্স, এটা 18 বছর ধরে চলতেছে, এটা এখনো চলতেছে, এটা চলে। কিন্তু বিএনপি এটাকে ব্যাটেল করতে হবে প্র্যাকটিক্যালি, প্র্যাকসিসের মধ্যে কইরা দেখাইতে হবে। আমার কথাটাও বলার পর্যন্ত এটা প্রপাগান্ডাই মনে হবে বা প্রপাগান্ডার কাউন্টারই মনে হবে। বিএনপিকে এটা প্র্যাকটিক্যালি কইরা দেখানোর আগ পর্যন্ত ডেফিনেটলি বিএনপিকে এটা শুনতে হবে। মাসুদ কামাল যে আরেকটি প্রশ্ন উত্থাপন করেছেন যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা ঢাকার কথাই যদি বলি, দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনে, তারা এই স্বল্প সময়ে মানে নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পারবে না। এক্ষেত্রে ভবিষ্যতে নির্বাচনে তারা প্রার্থী হলে সংকটে পড়বে আরো। এখন যারা প্রশাসক আছে, আমার ব্যক্তিগত মত হলো তাদের নির্বাচনে অংশগ্রহণ না করাই ভালো। কারণ যেহেতু তারা একটা দায়িত্বে আছেন, এবং যে দায়িত্বটা, হ্যাঁ এটা তো দায়িত্ব কেন বসাইতে হচ্ছে, কারণ সিটি কর্পোরেশন এবং ওয়ার্ডগুলোর যে নাগরিক সেবা, হ্যাঁ বিভিন্ন রকম এই সেবাগুলো মানুষকে দিতে হবে না। এবং সরকারকে বলবো দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে যে প্রশ্ন বা যে কনফিউশন বিরোধী দল জামাত শিবির তুলতেছে এবং অন্যান্যরা তুলতেছে, সেইটার অবসান হবে স্থানীয় সরকার নির্বাচনের দিকে এই সরকার আগায় গেলে। জি, অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের নানামুখী কর্মসূচি কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়াধীন চলছেই। আমাদের রেজাউল করিম রনি যে কথাটি বলছেন যে জনতুষ্টির কোনো কর্মসূচি সরকার নিচ্ছে না, আপনি কি তাই মনে করেন? এগুলো কি জনতুষ্টির কর্মসূচি নয়? জনতুষ্টির কর্মসূচি নিলে সমস্যাটা কি? মানুষের কল্যাণে সরকার তো ক্ষমতা আছে জনগণকে তুষ্ট করার জন্যই। প্রবলেমটা কি? জনতুষ্টি তো নেগেটিভ ব্যাপার না ভাই, এটা পজিটিভ ব্যাপার। বা সরকার যদি জনগণকে তুষ্ট করতে পারে, আপনি আপত্তি করবেন কেন? কারোই তো আপত্তি থাকবার কোনো কথা নাই। সমস্যা কি? করুক না, আমি এত মন্দ কিছু দেখি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ এই যে শুনেন, এই যে কার্ডগুলো, ঠিক আছে, এই কার্ডগুলো হলে পর অনেক সময় অনেকে বলতেছে এগুলো মানে পাইলট প্রজেক্ট চলছে, সারা দেশে দিতে পারবে কিনা, দিলে কি হবে, এগুলো আলোচনা সবসময় হবে, এটা সবসময় হবে, এই আলোচনাগুলো নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু তারা যেটা করতেছে, দেখেন না এন্ড রেজাল্ট কি হয়। মাত্র দেওয়া শুরু করলো, একজন লোক একটা কার্ড দিল, দেখেন কার্ড পাওয়ার পর ওই কার্ডের মধ্যে তার কিছু কিছু অধিকার এখানে বলা হয়েছে, তুমি এই কার্ড থাকলে তুমি এই অধিকারগুলো তুমি পাবা, ঠিক আছে। এই অধিকারগুলো আমাদের আগে ছিল না, আগেও ছিল, আগে আমরা পেতাম না। যেমন সার পাবা, বীজ পাবা, ভালো বীজ পাবা, এটা বলতো। তো এখন যখন তারা একটা কার্ড ধরায় দিলেন, তখন কিন্তু তার অধিকারটাকে আপনি একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন। সে জায়গায় কিন্তু বলতে পারবে আমার কাছে কার্ড আছে, তুমি দিবা না কেন। এই জোরটা কিন্তু আগে ছিল না। কিন্তু নৈতিকভাবে তার ওই পাওনার অধিকারটা ছিল। কিন্তু এই যে বার্গেন করা, এই বার্গেন করার অধিকারটা তার হাতে তুলে দেওয়া হয়েছে, এটা ভালো প্রজেক্ট, খারাপ মনে করি না। নানামুখী অর্থনৈতিক সংকটের যে বিষয়টি, এর আগে জ্বালানি তেল কিনতে ব্যাপক মানে অর্থ ব্যয় করতে হয়েছে সরকারকে। এই বাস্তবতায় এই নতুন প্রকল্পগুলো আগামী বাজেটে যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে বরাদ্দ, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এইসব বিষয়ে বরাদ্দ বাড়বে, আপনি কি মনে করেন এটা অন্য খাতকে চাপে ফেলতে পারে? শুনেন, সরকার যখন একটা প্ল্যান করে না, উনি যখন বাজেট করবে, এগুলি প্ল্যানগুলিকে মাথায় রেখে বাজেট করবে। এখন আগে হয়তো অনেক খাত ছিল, ওইখান থেকে 2-1টা খাত হয়তো কমাবে,
অথবা যদি না কমায় তাহলে তো সরকারের ইনকাম বাড়াবে। সরকার তো কোনো না কোনোভাবে এগুলোকে হ্যান্ডেল, তাও হিসাব নিকাশ করেই মাঠে নামছে। যে আমার মনে হয় না এতে কোনো ক্ষতি হবে, কোনো রকম চেঞ্জ হবে। হয়তো দুই একটা খাত কমাবে, কবে এদিকে আনবে, আনলে পরে হয়তো হরে ধরে যে সমানই হবে। আমি জানি না শেষ পর্যন্ত তারা কি প্ল্যান করতেছে। বাজেট হইলে পরে তখন তো আমরা বুঝতে পারবো। অসংখ্য ধন্যবাদ। রেজাউল করিম রনি। আমি জনতুষ্টিবাদ বলতে বোঝাচ্ছিলাম নিষ্ফল উদ্যোগ, মানে মুখে বড় বড় কথা বলা, কাজের বেলায় ঠনঠনা, সেগুলোর ব্যাপার। সেগুলো তো অনেক সময় করা হয় বাংলাদেশে, বিগত সময়গুলোতে আমরা সেগুলো দেখেছি যে অনেক ভালো ভালো প্রোগ্রাম নেওয়া হয়েছে। সেটা নেওয়া হয়েছে নিজস্ব নেতাকর্মীদের জন্য, নিজের দলীয় লোকদের জন্য, যারা এবং এখন ক্যাডার ভিত্তিক রাজনীতি যারা করে তারাও কিন্তু অনেক উন্নয়নের কথা বলে, দলতুষ্টির জন্য, রাইট, নিজেদের লোকদের জন্য। জনতুষ্টি মানে জনসন্তুষ্টি অর্থে না, জনপ্রিয়তাবাদ। হ্যাঁ, করবে হলো নিজেদের লোকদেরকে, ধরেন একটা এই জাকাতের কাপড় দিবে বা দানের ইয়া দিবে, দিয়া বড় বড় ফটো সেশন করবে। হ্যাঁ, একটা শাড়ি ধরবে, 10 জন নেতা দইরা ছবি তুলবে, ছবি তুলে দেখাবে যে বিশাল উন্নয়ন করতেছে। তারপর যে গরিবের ধান কাটা দেওয়ার একটা ফ্যাশন দেখছেন না, চালু হয়েছে। হ্যাঁ, জীবনে কোনোদিন ক্ষেতের মরে দিয়ে হাঁটে না, সে এসে কৃষকের ধান কেটে দেয়, কত বড় দরদি নেতা, তাই না? তো এই যে এই ধরনের আপনার এই যে অশ্লীল প্রদর্শনবাদী কার্যক্রম, এইগুলো বিএনপির অ্যাক্টিভিটি না। বিএনপি একটা নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে দেয়। কামাল ভাই ঠিকই বলছে, এই যে কার্ডগুলোর কথা বলেন, এগুলো কি হঠাৎ করে তার মাথায় উদয় হয়েছে নিয়ে নামে পড়ছে? নো, এগুলো দীর্ঘ সময় ধরে গবেষণা করা হয়েছে। এগুলোর বরাদ্দ কিভাবে হবে, এটার ম্যানেজমেন্ট কিভাবে হবে, কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, এগুলোর গবেষণা 5-7 বছর ধরে, অর্থায়ন কিভাবে আসবে, এগুলো দিয়ে লম্বা সময় ধরে কাজ করা হচ্ছিল। পার্টির পলিসি মেকাররা লম্বা সময় ধরে কাজ করছিল। কাজ করার মধ্য দিয়ে এটা একটা প্ল্যান, এই যে বলতেছিল আই হ্যাভ এ প্ল্যান, কথাটা তো রেটরিক্স না, এই প্ল্যান ধরে আগানো হচ্ছে। হ্যাঁ, সেই প্ল্যান বাস্তবায়নের চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলোর জন্যই তো এটা পাইলট প্রকল্প আকারে অল্প অল্প করে করা হচ্ছে, যাতে যে লুফলগুলো, যে ত্রুটিগুলো বের হবে, লার্জ স্কেলে বড়ভাবে করার ক্ষেত্রে এই ত্রুটিগুলো দূর করে যেন করা যায়। ফলে এখানে জনপ্রিয়তাবাদ, ইমিডিয়েট হাতাতালি পাওয়ার জন্য, যেটা দেখবেন যে আপনার পিএম ভাই তার আলাপে মানে সংসদের তার লাস্ট ভাষণে বলেছে যে জনপ্রিয়তা পাওয়ার মতো, হাতাতালি পাওয়ার মতো কথা বলা যায়, বলা সম্ভব, বলা সহজ, কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করা, মানুষের মানবিক মর্যাদাবোধ ফেরানো, দলমত নির্বিশেষে রাষ্ট্রের প্রতি সবার যে অধিকার আছে, এই জায়গায় একটা রাষ্ট্রকে নিয়ে যাওয়া খুবই কঠিন কাজ, আজকে কিন্তু খুবই চ্যালেঞ্জিং কাজ। এই বলেছেন স্বপ্ন নয়, স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া। বাস্তবায়নের জন্য কি লাগবে? বাস্তবায়নের জন্য প্রত্যেকটা মানুষকে এই কার্যক্রমের উদ্যোগে অংশগ্রহণ করতে হবে। দেখেন, দেশপ্রেম কঠিন কোনো ব্যাপার না। দেশপ্রেম হলো, এটা আমরা জানি, ক্লাসিক্যাল কথা, যার যার জায়গা থেকে সঠিক কাজটি করা। কিন্তু আমরা করি কি, আমরা আমাদের প্রত্যেকের নিজেদের অবস্থানকে ম্যানিপুলেট করি। আমার যেটা অধিকার না, সেই অনধিকার আমি চর্চা করি। আমার 2 প্লেট খাবার থাকলে আমি 4 প্লেট দখল করি, এবং আমরা ফ্যাসিলিটিগুলোকে ফ্যাসিলিটেট না করে কুক্ষিগত করি। আমার যেটা ফ্যাসিলিটেড আমি ধরে রাখবো, হ্যাঁ, ধরে রেখে আমি 10 লাখ টাকা থেকে 20 লাখ বানাবো, 20 লাখ থেকে 40 লাখ বানাবো, এরকম করি। কিন্তু আমরা যখন একটা এই যে ইম্প্যাথি ফিল করা, যেটা বলে দেশপ্রেম ফিল করা, তখন কিন্তু মানুষ কি করে, মানুষ হলো তার চেয়ে যে লেস বঞ্চিত তার দিকে তাকায় এবং তার ইমপ্রুভমেন্টের চেষ্টা করে, নিজেরা আরো ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে। ফলে এরকম একটা সুষ্ঠু, কোয়ালিটিভ, প্রতিযোগিতামূলক সোসাইটি এটা আমরা গড়ে তুলতে পারিনি এই 54 বছরেও। ফলে এটা একটা কাঠামোগত কালচারাল পরিবর্তন দরকার, যেখানে আমরা মানুষের মর্যাদাবোধের পরিচয় দিই। এখানে আগে কি ওরা, তুমি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, তুমি জুলাই গাদ্দার না ঠিকাদার, এইভাবে ভাগ করে পরিচয় নির্ধারণ করা হয়। রাষ্ট্র হবে রাইট বেস। রাষ্ট্র আমি কি বিশ্বাস করি এটা জানার দরকার নেই, আমার অধিকার আমি ঠিক মতো পাচ্ছি কিনা, এই জায়গায় রাষ্ট্র খোঁজ খবর নিবে। এরকম একটা কাঠামোর মধ্যে আমাদের রাজনীতিকে নিয়ে আসতে হবে। রাজনীতির গোলাম মোল্লা রনি মডেল থেকে বাইরে হইতে হবে, যখন যেমন তখন তেমন, এটা চলবে না। অসংখ্য ধন্যবাদ। মাসুদ কামাল, আমরা যদি একটু সংসদের দিকে ফিরতে চাই, সংসদীয় গণতন্ত্রের চর্চা কেমন দেখছেন? বিরোধী দলের ভূমিকাটাই বা কি রকম? যদিও মাত্র একটি অধিবেশন সংসদ শেষ হয়েছে, সামনে বাজেট অধিবেশন, কি বলবেন আপনি? সংসদে একটা অধিবেশন দেখলাম তো আমরা। এই অধিবেশনটা কিন্তু আসলে হয়েছে ওই আগের অধ্যাদেশগুলিকে স্বীকৃতি দেওয়া না দেওয়া, তারপরে আপনার সংসদের সংবিধান সংশোধনের জন্য যে গণভোটটা হয়েছিল, সেই গণভোটের বাস্তবায়ন করা না করা, এগুলি নিয়ে। যে এইটা সংসদের নর্মাল চেহারা না। আসলে প্রথমবার আবার মনে করেন প্রথম অধিবেশনে যেটা হয়, রাষ্ট্রপতি ভাষণ দেন, সেই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা হয়, ধন্যবাদ প্রস্তাব হয়। এই রাষ্ট্রপতির ভাষণ এই বিরোধী দল বর্জন করছে কিন্তু আবার ধন্যবাদ প্রস্তাবে দিছে, বক্তব্য দিছে। তো এইগুলি আসলে মানে প্রথম অধিবেশনে এরকমই হয়, মানে একটা মানে কি অস্বাভাবিক সময়ের পরে, অস্বাভাবিক পরিস্থিতি অতিক্রম করার পর প্রথম যে অধিবেশনটা হয়, এগুলি এইটুকুই হয়। আমরা আগামী অধিবেশন থেকে হয়তো আমরা প্রকৃত চেহারাটা হয়তো দেখতে পাবো।
আর সংসদীয় কমিটিগুলো প্রথম অধিবেশনে হয়নি, এটা বাজেট অধিবেশনেই গঠন করা হবে। এইবার তো আসলে সময়ই পাই না সত্যি কথা বলতে কি। তারপরেও তো আমি যেমন আমাদের মতো অনেকে তো এই আপত্তিও করছি আমরা যে এই অধ্যাদেশগুলোকে আরো বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, তাও করা হয় নাই। এবং কিছু কিছু অধ্যাদেশ, যে কয়েকটা অধ্যাদেশ বাতিল করছে, এই বাতিলগুলিও খুব বিতর্কিত ভাবে করা হয়েছে, যেগুলো নাকি মানে জরুরি মনে হচ্ছিল আমাদের কাছে, সেগুলি বাতিল করছে। এটা করে সরকার যে খুব একটা প্রশংসা করাতে পারছে এটা আমি মনে করি না। কাজে এটা আসলে এগুলি গেছে, আগামী সংসদে হয়তো টের পাওয়া যাবে যে বিরোধী দল সংসদে আসলে বিরোধী দলের ভূমিকাটা খুব জরুরি, সরকারি দলের ভূমিকাও জরুরি। সরকারি দলের মধ্যে একটা ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হয়, সেটাই সংসদ অলরেডি দেখাতে পেরেছে। কারণ একটাই দেখলাম যে ওই জ্বালানি তেল নিয়ে একটা কমিটি করবে, 5 জন। হ্যাঁ, তা ওরা বললো যে আমাদেরকে সঙ্গে নিতে হবে, এমন ভাবে সঙ্গে নিতে যারা তারা চায় নাই তাও পাইছে, সমান সমান করছে। সমান সমান তো পাওয়ার কথা না, তাই না? সংবিধান সংশোধনের ক্ষেত্রে কিন্তু আবার আনুপাতিক হারে দেয়া হয়েছে। ওটা দেখা যাক কি হয়। তো এটাই আর কি, যে ভালো, এটা আমি মনে করি যে এখনো মানে বিরক্ত হওয়ার মতো, হতাশ হওয়ার মতো কিছু ঘটে নাই।